পাহাড় ধসে চট্টগ্রাম সহ 2 পার্বত্য জেলায় 4 সেনা সদস্য সহ 73 জনের মৃত্যু। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার কাজ। রাস্তাঘাট সবগুলো পাহাড় ভেঙে পড়ে জাম হয়ে আছে, সবগুলো ঘরবাড়ি ভেঙে গেছে। এগুলো উদ্ধার করতে প্রচুর সময় লাগবে। বিভিন্ন স্পটে মাটির নিচে লোকজন চাপা পড়ে আছে, আটকা পড়ে আছে। এখানে অনেক লোকজন দরকার। উদ্ধার কাজে সেনাবাহিনী, আমাদের ফায়ার ব্রিগেড, স্বেচ্ছাসেবক, দলীয় কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। টানা বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি বান্দরবনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতি বছর প্রাণহানি ঘটলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। ঝুঁকিপূর্ণ, তোমরা চলে যাও, ওই স্কুলে যাও, আশ্রয় কেন্দ্রে যাও। সরকার আঙ্গ পুনর্বাসন ঠিক করে দিই, আমরা ঝুঁকিপূর্ণ চাই কি করি, দরকার আছে। পাহাড় ব্যবস্থাপনা একটি কমিটি করা হয়েছে। প্রতিবারই বর্ষা আসলে একটি মিটিং করেন বা 2টি মিটিং করেন, চানাত্তা খান কিন্তু সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে অবশেষে মহেশখালের বাঁধ ভাঙা শুরু। সাধুবাদ এলাকাবাসী, দ্রুত নামতে শুরু করেছে পানি। নদীতে নির্দিষ্ট স্থানে নির্দেশক না থাকায় অনুমানের ওপরই চলছে নৌযান, ঘটছে দুর্ঘটনা। ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা, লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ কে। এবং ঈদ সামনে রেখে রাজশাহীর তানোরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল জঙ্গিরা। ব্রিফিংয়ে ডিআইজি। গ্রেফতার 8 জন রিমান্ডে, 4 শিশু পুলিশ হেফাজতে। প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রাম সহ 2 পার্বত্য জেলায় 6 সেনা সদস্য সহ 73 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে 48 জন, বান্দরবানে 6 জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙামাটিতে সেনা সদস্যরা উদ্ধার কাজ চালাতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, কর্পোরাল আজিজ ও সৈনিক শাহিন। হতাহতর ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাঙামাটি ও বান্দরবান প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। নিম্নচাপের প্রভাবে টানা 3 দিনের ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটির বিভিন্ন দুর্গম এলাকায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে উদ্ধার কাজ চালাতে গিয়ে কয়েকজন সেনা সদস্য মারা গেছেন। এদিকে 56 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পাহাড়ের মাটির নিচে এখনো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবিরাম বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। আমরা এসে দুমারে দেখতেছি পুরো মাটি, পুরো পাহাড়, গাছটা সব দৌড়াতে এই সাইডে সব ওদের গায়ের উপর। যোগাযোগ নাই, রাস্তা বন্ধ, কেমনে যাবো? এলাকা থেকে বেরোতেও পারতেছি না। রাস্তাঘাট সবগুলো পাহাড় ভেঙে পড়ে জাম হয়ে আছে, সবগুলো ঘরবাড়ি ভেঙে গেছে, কোনো প্রকারে বেরোতে পারতেছি না। 16টা রোগী পাহাড় ধসে মৃত পেলাম আর কি। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থা মারা গেছে, বাকিগুলি ব্লড ডেথ। এগুলো উদ্ধার করতে প্রচুর সময় লাগবে এবং যে পরিস্থিতির যে দুর্যোগের অবস্থা, বিভিন্ন স্পটে মাটির নিচে লোকজন চাপা পড়ে আছে, আটকা পড়ে আছে। এখানে অনেক লোকজন দরকার। বান্দরবানের মাটি নরম হয়ে সদর উপজেলার বালাঘাটা, লেমুজিরি ও আগাপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় লেমুজিরি এলাকায় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় 3 ভাই বোনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকটি দুর্গম এলাকায় পাহাড় ধসে আরো 3 জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ নিম্নাঞ্চল। এতে বন্ধ হয়ে যায় বান্দরবানের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ। এছাড়া পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশে 4 জন এবং রাঙ্গুনিয়াতেও অন্তত 4 জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চন্দনাইশ সহ আশপাশের শতাধিক গ্রাম, ভেসে গেছে বসতঘর ও ফসলি জমি। বন্যার হানানে, বৃষ্টি হানানে প্রচুর ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, প্রচুর কোটি কোটি টাকার ধন সম্পদ নষ্ট হয়ে গরু ছাগল মরে গেছে। রাস্তার অবস্থা খুব লাজুকজনক। রাস্তা দিয়ে হাইওয়ে সড়ক এখন বন্ধ, কোনো বাড়ি যানবাহন চলাচল করতেছে না। ত্রিপুরা চন্দনেশ্বর 2 নম্বর ওয়ার্ডে 4 জনের আমরা রেস্কিউ আমাদের ভলেন্টিয়ার করেছে এবং আপনার রানীরহাটে, রানীরহাটে সেখানে আমাদের ফায়ার সার্ভিসের 4 জন উদ্ধার করেছে। যেগুলো সংবাদ পেয়েছে সবগুলো মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি।
চন্দনাইশের বিভিন্ন এলাকায় সড়কের উপর পানি উঠে আসায় ব্যাহত হয় চট্টগ্রাম কক্সবাজার রুটে যানবাহন চলাচল। মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল এই অঞ্চলের মানুষের জন্য নতুন কিছু নয়। আবহাওয়ার রুটিন অনুযায়ী প্রতি বছর এমনই হয়ে থাকে, কিন্তু এবার নিম্ন চাপের ফলে মাত্র দুদিনের বৃষ্টিতে যে বন্যার সৃষ্টি হয়েছে তা একেবারে নজিরবিহীন। আর এর রেস্ট টানতে হবে এখানকার মানুষদেরকে আরো বেশ কয়দিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে পাহাড় ধসে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। এ সময় তিনি বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে 500 মেট্রিক টন চাল ও 12 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একজন মেজর, একজন ক্যাপ্টেন, একজন কর্পোরাল, একজন সৈনিক শাহাদাত বরণ করেছেন। 2 জন মিসিং এই সহ এই পর্যন্ত 39 জন মারা গেছেন। আরো অনেকে পাহাড়ের মাটি চাপায়াহত হয়েছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছু মৃদু বাতাস চলছে সেখানে, কিন্তু উদ্ধার কাজে সেনাবাহিনী, আমাদের ফায়ার ব্রিগেড, স্বেচ্ছাসেবক, দলীয় কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। চট্টগ্রামে প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে স্থায়ী পুনর্বাসনে কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, বর্ষাকাল এলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হয়। আর ফায়ার সার্ভিস বলছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিন দিন অবৈধ বসতি বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর বর্ষা আসলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বর্ষাকাল আসলেই পাহাড় ধস আতঙ্কে থাকে নগরবাসী। পাহাড় ব্যবস্থাপনা কমিটির চিহ্নিত 30টি পাহাড়ে 5000 পরিবারের 50,000-এর বেশি মানুষ বাস করে। তুলনামূলকভাবে ঘরভাড়া কম ও অন্য কোথাও জায়গা না থাকায় অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে নিম্নআয়ের মানুষ। প্রতি বছর বর্ষা আসলেই তাদের পুনর্বাসনের কথা ওঠে, কিন্তু তার আলোর মুখ দেখেনি। বর্ষা আইলে ঝুঁকিপূর্ণ, তোমরা চলে যাও, ওই স্কুলে যাও, আশ্রয় কেন্দ্রে যাও, কিন্তু সরকার এটা কোনো পদক্ষেপ নিতেছে না। এটা কই যাইব? অন্য অন্য এলাকায় ধরেন বাসা ভাড়া বেশি, পানির বিল, গ্যাস বিল সব দিক দিয়ে বিভিন্ন রকমের সবকিছু সমাধান করতে পারে না দেখি মানুষ, গরিব মানুষ এখানে বসবাস করে থাকতেছে। সরকার আঙ্গ পুনর্বাসন ঠিক করে দিই, আমরা ঝুঁকিপূর্ণ চাই কি করি, দরকার আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষা আসলেই পাহাড়ে বসবাসকারী লোকজনকে উচ্ছেদে কিছুটা তোড়জোড় দেখা গেলেও তা অনেকটা লোক দেখানো বলে অভিযোগ এই নগর পরিকল্পনাবিদের। পাহাড় ব্যবস্থাপনা একটি কমিটি করা হয়েছে। প্রতিবারই বর্ষা আসলে একটি মিটিং করেন বা 2টি মিটিং করেন, চানাত্তা খান কিন্তু সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হয় না। গত 1 দশকে পাহাড় ধসে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। শুধু 2007 সালে পাহাড় ধসে 129 জন মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়েই দিন দিন অবৈধ বসতি বাড়ছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অবৈধভাবে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যারা তাদেরকে লালন পালন করতেছে, বসবাসের সুযোগ করে দিচ্ছে, তাদেরকে যদি ধরাছোঁয়ার বাইরে রাখা হয় তাহলে এই প্রাণহানি ঘটনা ঘটবে। কিন্তু মোবাইল কোর্ট আমরা যখন দেব তখন হয়তো সরে যাবে, কিন্তু পরবর্তীতে আবার এসে তারা সেখানে অবস্থান করবে। এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান ও রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। ঈদে ঘরমুখো মানুষের জন্য দ্বিতীয় দিনে দেয়া হলো ট্রেনের 22 জুমের টিকিট। বিভিন্ন রুটে 7,500 টিকিট বিক্রি। অবশেষে চট্টগ্রাম নগরীর মহেশখালের উপর নির্মিত বাঁধটি অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিকেলে সিটি মেয়র আজমর নাসির উদ্দিন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এন খালেদ ইকবালের উপস্থিতিতে এ বাঁধ অপসারণের কাজ শুরু হয়। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। শফিকুল আলমের পাঠানো তথ্য ও আশরাফুল আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
এলাকাবাসীর দাবির মুখে অবশেষে চট্টগ্রাম নগরীর মহেশখালের ওপর নির্মিত বাঁধটি অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে এ বাঁধ ভাঙার কাজ শুরু হয়। বাঁধটি অপসারণের কাজ শেষ হতে 3 থেকে 4 দিন সময় লাগবে বলে জানিয়েছেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে এবং সেই অনুমোদন পেয়েই মূলত আমরা বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে অস্থায়ী এই বাঁধটা আনুষ্ঠানিকভাবে অপসারণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে দেরিতে হলেও সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বাংলাদেশ আমাদের জন্য ভালো হবে, মানে অনেক মানুষ নিশ্চিত জীবন যাপন করতে পারবে। আরো করা উচিত ছিল, আমরা এটা পক্ষে আমরা এটা স্বাগত জানাই। বানটা যখন ভেঙে ফেলবে তখন আমাদের জন্য অনেক পানিটা থাকবে না, অনেক ময়লাও চলে যাবে। 2015 সালে আগ্রাবাদ ও হালিশহর এলাকার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার জন্য মহেশখালের উপর বাঁধ নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্মাণের প্রথম দিকে এলাকাবাসী বাঁধের সুফল পেলেও পরবর্তীতে এ বাঁধটি গলার কাটা হয়ে দাঁড়ায়। একটু বৃষ্টি হলেই 3 থেকে 4 দিন পানির নিচে তলিয়ে থাকে হালিশহর, আগ্রাবাদ, বেপারীপাড়া ও এক্সেস রোড এলাকার সড়ক। এবারও একই চিত্র। আমরা রিক্সা পাচ্ছি না, রিক্সা এখন 10 ডবল ভাড়া দিতে পারছি না। আমি কি আমার বেতনের সব টাকা কি শুধু রিক্সা ভাড়ার পিছনে দিয়ে দিব? লক্ষ লক্ষ জনগণ আজকে অবহেলিত এবং মানবিক অবস্থায় জীবনযাপন করছে। তাদের সেহরি, ইফতার এবং তারাবি আজকে বন্ধ। এই পবিত্র রোজার মধ্যে তারা অসহায়। এরকম অবস্থায় নৌকার কি বলবো, নিজের খুবই দুর্দশা, জনগণের খুবই দুর্দশা। সিটি কর্পোরেশনের তথ্য মতে বাঁধ অপসারণের কাজ শেষ হলে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে নগরীর প্রায় 5 লাখ মানুষ। সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা মৌসুমে দেশের নদীপথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় প্রায় 6,500 কিলোমিটারে। অবিশ্বাস্য হলেও সত্য, এর 4 ভাগের 1 ভাগেও এখনো পথ নির্দেশক বয়া, বাতি বা বিকন স্থাপন করেনি বিআইডব্লিউটিএ। তাই অনেকটা অনুমান নির্ভর হয়ে হাজার হাজার যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নৌযান চালাচ্ছেন লঞ্চ মালিকরা। এ অবস্থায় লঞ্চ মালিক ও চালকদের সংখ্যা এই বর্ষায় এবারের ঈদে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নদীপথ। নদী বিশেষজ্ঞরা বলছেন, পথ নির্দেশক না থাকাই নদীপথে 80% দুর্ঘটনার জন্য দায়ী। নুরুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কুল কিনারাবিহীন নদীপথ, এর মধ্য দিয়েই অনেকটা অনুমান নির্ভর চলছে শত শত নৌযান। যদিও নিয়ম অনুযায়ী নৌযান চলাচলের পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়া, বাতি, বিকন ও মার্কা থাকার কথা ছিল। লঞ্চ চালকদের দাবি, 2-1 জায়গায় দেখা গেলেও বেশিরভাগ জায়গায় এসব না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নদীপথ পাড়ি দিতে হচ্ছে। আসন্ন ঈদে যাত্রী বোঝাই নৌযানে এই ঝুঁকি আরো বাড়ার আশঙ্কা করছেন তারা। হঠাৎ করে ডুবাচরের উপরে উঠেছে যাইতে পারে, এখন ঈদের সময় যাত্রী থাকবে পরিপূর্ণভাবে আন্দাজের উপরেই চলে। আমরা দীর্ঘদিন যাবত এই লাইনে চলতে চলতে রাস্তা অনেক জায়গায় আমরা চিনি, সে চিনার উপর নির্ভর করে আমাদের চালাইতে হয়। বাতিটা থাকলে রাত্রিকালীন আমরা চালাই, যখন বাতির ফ্ল্যাশটা দেখলে আমরা বুঝতে পারি চরটা আমার কাছে বা চরটা আমার দূরে, আর না থাকলে তো কিছুই বোঝা যায় না চর কোথায় বা আমি কোথায়। লঞ্চ মালিকরা বলছেন, বরাদ্দ থাকলেও বারবার বলার পরেও নদীপথে প্রয়োজন অনুযায়ী বয়াবাতি স্থাপন করছে না বিআইডব্লিউটিএ। বিকন বাতি বা বয়াবাতি এগুলোর সমস্যা দীর্ঘদিনের, প্রায় 10 বছর যাবত এই সমস্যা চলছে। জেলেরা উঠে নিয়ে যে আমি বিশ্বাস করি না, হয়তো তারা না লাগাই বলে যে লাগাই ফেলছে। বহুবার তাদেরকে বলা হয় এইসব ব্যাপার, যেসব জায়গাতে এই বয়া বাতি, নিকন বাতি নেই, কয়েকদিন জন্য আবার ওইটা করা হয়, পরবর্তী টাইমে আবার দেখা যায় আবার সেই আগের মতোই হয়ে যায়। বিআইডব্লিউটিএ বলছে, নদীপথে ঝুঁকি কমাতে ঈদের আগেই 25টি স্থানে বয়াবাতি স্থাপন করা হবে। আর বিশ্লেষকরা বলছেন, তা করা না গেলে ঝড় মৌসুম হওয়ায় এবার ঈদে যাত্রীদের নদীপথে ঝুঁকি নিয়েই ঘরে ফিরতে হবে। 80 নৌ দুর্ঘটনা ঘটেছে এরকম অনুমান ভিত্তিক চলাচল করার জন্য। এই ঈদের সময়, এই ঝড় মৌসুমে যেভাবে এখন জাহাজ যাতায়াত করছে, তাতে করে এই ভরা মৌসুমে যাত্রীরা 100% ঝুঁকিতে থাকবে। ঈদের আগে যেখানে যেখানে প্রয়োজন, একটা প্রকল্পের আন্ডারে আমরা প্রায় 25টার মতো বয়া পেয়েছি। সেগুলো যেখানে যেখানে ক্রিটিক্যাল এরিয়া, এখন যেখানে লাগানো সম্ভব হবে আমরা লাগিয়ে দিব। আর একান্ত লাগানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বা জরুরি ব্যবস্থা হিসেবে সেখানে আমাদের বাঁশ মার্কা বা পোল মার্কা থাকবে। আমাদের এন্টায়ার 950 কিলোমিটার নদীতে বয়াবাতি প্লেস হতে যাচ্ছে। অন্যান্য সময়ের চেয়ে যে কোনো ঈদে দেশের নদীপথে কয়েক গুণ যাত্রী বেশি চলাচল করে থাকে, যার ব্যতিক্রম হবে না এবারও। তাই ঝড় মৌসুমের কথা বিবেচনা করে ঈদের আগে দেশের সব নদীপথে সক্ষমতা অনুযায়ী পথ নির্দেশক বয়া ও বাতি স্থাপন করা না গেলে ঈদে দেশের নদীপথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, চাঁদপুর। ঈদ সামনে রেখে রাজশাহীর তানোরে জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন। এদিকে জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার 8 আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 6 জনকে 10 দিন করে এবং শিশু সন্তান থাকায় 2 নারীকে 5 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এর আগে সকালে জঙ্গি আস্তানা থেকে আটক 12 জনের মধ্যে 8 জনকে আসামি করে তানোর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। পরে সংবাদ সম্মেলনে আটক জঙ্গিদের ঈদুল ফিতরে নাশকতার পরিকল্পনা ছিল বলে জানান ডিআইজি। এদিকে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা 4 শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গতকাল জঙ্গি আস্তানা সন্দেহে তানোরের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 3টি সুইসাইড ভেস্ট, পিস্তল, 5 রাউন্ড গুলি ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। চারজন মহিলা 4 জন পুরুষকে আমরা বাই দিস টাইম গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে হ্যাঁ তারা এই জেএমবির সঙ্গে জড়িত, হাতকাটা মাহফুজ তারই অনুসারী এবং এই মাহফুজের নির্দেশে তারা কাজগুলো করে যাচ্ছিল। বিভিন্ন ধরনের যে এক্সক্লুসিভ বা অস্ত্র আমদানির ব্যাপারে যে মূল ভূমিকা পালন করে সেই হচ্ছে মাহফুজ এবং তার কিছু অনুসারী বিশেষ করে আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর বাগমারা এবং গোদাগাড়ি প্লাস তানোরে কিছু রয়েছে। ঈদকে সামনে রেখে ঈদ জামাত বা এই ধরনের রমজান মাসের মধ্যে ঘটনা ঘটাতে পারে বলে হয়তো আমাদের ধারণা। বাংলার সময় আরো থাকছে। মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতক 18 দিন পর পেল নতুন বাবা মা। আদালতের নির্দেশে তুলে দেওয়া হলো দুবাই প্রবাসী নিঃসন্তান দম্পতির কোলে। চট্টগ্রাম থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেয়া হয়েছে আগামী 22 জুনের টিকিট। বিভিন্ন রুটে 7,500 টিকিট বিক্রি হয়েছে আজ। সকাল 8টায় শুরু হয় টিকিট বিক্রি, চলে বেলা 11টা পর্যন্ত। এ সময় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুরের প্রধান 4টি রুট সহ মোট 25টি রুটে চলাচলকারী 10টি ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়। গতকালের মতো আজও সেহরির আগে থেকে যাত্রীরা স্টেশনে ভিড় করেন। দীর্ঘ সময় অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে খুশি তারা। এদিকে টিকিটের কালোবাজারি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর নজরদারির পাশাপাশি 56টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে স্টেশন কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করায় দীর্ঘ 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় মহাসড়কে 4 লেনের নির্মাণ কাজ এবং বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় সকাল থেকেই থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কের কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আধা ঘন্টার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। এতে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতককে 18 দিন পর তুলে দেওয়া হলো নতুন বাবা মায়ের কোলে। গতকাল বিকেলে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিঃসন্তান আব্দুল হাই ও মাসুদা দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর করার নির্দেশ দেন। এ সময় নবজাতক মুক্তকে কোলে নিয়ে নিঃসন্তান দম্পতি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের চোখে মুখে ফুটে ওঠে পরম স্বস্তি। শিশুটিকে দত্তক নিতে নিঃসন্তান 6 দম্পতি আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে শিশুর জন্য 2 লাখ টাকা শিক্ষা বীমা পূরণ করেন দুবাই প্রবাসী আব্দুল হাই। পরে শুনানি শেষে পরিচর্যাকারী শারমিনের কাছ থেকে শিশু মুক্তকে আব্দুল হাই, মাসুদা দম্পতির কাছে হস্তান্তর করা হয়। গত 24শে মে শহরতলির হিলালপুরের পরিত্যক্ত জমিতে একটি ব্যাগের ভেতর থেকে নবজাতককে উদ্ধার করা হয়। আমি নিঃসন্তান, বাচ্চা পাইনি, এখন আমি বাচ্চা পাইতে খুব খুশি। আইনের কাছে আমি অনেক সন্তুষ্ট। আমি এই বাচ্চাটারে পুষ্ট পালন করিয়া এবং লেখাপড়া করাইয়া একজন মা বাবার যতটুকু কর্তব্য, বাবার কর্তব্য আমি নিমু। নিঃসন্তান দম্পতির আবেদনের প্রেক্ষিতে বৈদ্য মোহাম্মদ আব্দুল হাদি ও মাসুদা বেগমকে যেগুলো শর্ত দিয়েছিলেন মাননীয় আদালত এই শর্ত পূরণ করায় ওনাকে এই নবজাতক শিশুটিকে রায়ে ওনাকে সন্দেহ দিয়েছে। ঈদ সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিদের। চলছে নানা রং ও নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। তাঁতিদের অভিযোগ, কাজের ন্যায্য মজুরি না পাওয়ায় অভাব অনটনে দিন কাটছে তাদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
4 শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রতি শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত জামদানি পল্লীতে বসে জামদানি শাড়ির হাট। এ সময় পাইকারি বিক্রেতাদের পাশাপাশি ভিড় করেন ক্রেতারাও। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের মাঝে জামদানির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ভালো মানের শাড়ি পাওয়া যায়, মার্কেট থেকে কিনতে গেলে হয়তো যে দামে কিনছি আরো 1-1.5 হাজার টাকা বেশি লাগবে। ইন্ডিয়ান শাড়ি আর জামদানিরা মান নষ্ট হয়েছে, আমাদের তাঁতিদের কোনো মূল্য নাই। আগে গেলে 4,000 করে বেচি, আর আজকে কয় 3,000, 3200, 3300 এরকম। তাঁতির যে মজুরি আছে এই মজুরিটা দিয়ে এখন বর্তমানে মহাজনের পুষতেছে না এবং তাঁতিদেরও পুষতেছে না। সরকার এগুলি বারে বারে কত কথা কইছি, আমাকে কোনো কাজ না, তাঁতিও কোনো কাজ না। তাঁতিরা মনে করেন শেষ নিঃস্ব। তাঁতিদের অভিযোগ, ন্যায্য মজুরি যেমন পাচ্ছেন না তারা, তেমনি হাটেও কম দামে তৈরি জামদানি শাড়ি বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত এই কাজ অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছি না আমরা। কাজ বাড়ছে কিন্তু আমরা আগে যে রেটটা পাইতেছি এই রেটটাই পাইতেছি। ঈদ উপলক্ষে যে শাড়ি প্রতি 1000 টাকা বেশি এরকম পাইতেছি না আর কি। অল্প টাকা বেতন পাইয়া এই প্রোডাকশন চাকরি করে আমরা পুষে না। সমস্ত তাঁতি আনন্দিত হইতে পারে, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এটার ভিতরে যেন কিছু ভর্তুকি দিয়ে সরকার মানে জামদানি শাড়িটার যেন টিকিয়ে রাখে। ঈদকে কেন্দ্র করে প্রায় 5000 তাঁতি নানা রঙের বুননে জামদানি পল্লীতে শাড়ি তৈরির কাজ করছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসে চট্টগ্রাম সহ 2 পার্বত্য জেলায় 4 সেনা সদস্য সহ 79 জনের মৃত্যু। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে অবশেষে মহেশখালের বাঁধ ভাঙা শুরু। সাধুবাদ এলাকাবাসীর, দ্রুত নামতে শুরু করেছে পানি। নদীতে নির্দিষ্ট স্থানে নির্দেশক না থাকায় অনুমানের উপরই চলছে নৌযান। ঘটছে দুর্ঘটনা, ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা। লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ কে। এবং ঈদ সামনে রেখে রাজশাহীর তানোরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল জঙ্গিরা। ব্রিফিংয়ে ডিআইজি, গ্রেফতার 8 জন রিমান্ডে, 4 শিশু পুলিশ হেফাজতে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।